নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। শুরু করছি সন্ধ্যা সুপার প্রাইম টাইম। নন স্টপ খবর, কোনো খবর রিপিট নয়। স্টুডিও থেকে আমি যেমন রয়েছি, আমার সঙ্গে রয়েছেন খবরের রান্নাঘর নিউজ রুম থেকে লিমা এবং নিউজ ডেস্ক থেকে টিপ। আচ্ছা, এসআইআর তো চলছে রাজ্যে, তাই না? অনেকগুলো প্রশ্ন আপনাদের মনে, আমরা যতটা পাচ্ছি তথ্য আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আপনাদের মনে এমনও প্রশ্ন ছিল, ধরুন কেউ বাড়ির বাইরে রয়েছে, ঘুরতে গেছে বা অন্য জায়গায় কাজ করে, অন্য রাজ্যে কাজ করে, বাড়িতে নেই, তাহলে সে এসআইআরটা করবে কি করে? এমনই হাজারো প্রশ্ন একে একে কিন্তু নির্বাচন কমিশন সেই উত্তরগুলো দিচ্ছে। আজকে একটা বড় উত্তর, বড় দিশা কিন্তু দেখিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, তাই তো লিমা? একেবারে শুভজিৎ, এই নিয়ে অনেকের প্রশ্ন ছিল যে আমি তো বাড়িতে সবসময় থাকছি না, তাহলে যদি ফর্ম বিএলও আসেন তাহলে ফর্মটা পাবো না, বা আমি রাজ্যের বাইরে থাকি, কিন্তু তাহলে কি করে হবে? এক্ষেত্রে সেই সমস্ত ব্যক্তিদের জন্য উত্তর পাওয়া গেল। এবার আপনি বাড়িতে বসে বা যে কোনো জায়গায় থাকুন, অন্য রাজ্যে থাকলেও আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। হ্যাঁ, এবার সম্পূর্ণটাই হবে ওয়েবসাইটে। আপনি অনলাইনে আপনি ওয়েবসাইটে যাবেন, সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করবেন। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিচ্ছেন বিএলওরা, কিন্তু এবার অনলাইনেও করা যাবে। অবশেষে চালু হয়ে গেল অনলাইনে এনুমারেশন ফর্মের পদ্ধতি। এসআই এর যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন আসুন দেখে নিই। ইসিআই নেট, এই ইসিআই নেটে গিয়ে ক্লিক করলে সেখানে আসছে এই ওয়েব পেজটি, যেখানে ইন্ডিয়ান রেসিডেন্ট ইলেক্টর, যারা ভারতবর্ষের ভোটার, তারা সরাসরি এখানে ক্লিক করার পরে এখানে তাদের এপেক নাম্বার, ভোটার কার্ডের যে নাম্বার সেটা দেবেন, এবং তারপর এই অংশটি পূর্ণ করার পরে একটা ওটিপি আসবে মোবাইলে। সেখান থেকে তারা সরাসরি পৌঁছে যেতে পারবেন এনুমারেশন ফর্মের যে জায়গাটি রয়েছে সেখানে। সরাসরি যে পাতাটি খুলে যাবে, এই অংশটি আসছে ইসিআই নেটে, যেখানে ক্লিক করা হলো তারপরে এই অংশটি আসবে। একাধিক বিষয় রয়েছে, যেখানে এনুমারেশন ফর্ম, ফিল এনুমারেশন ফর্ম, এখান থেকে যে কোনো ভোটার এনুমারেশনের তথ্য যাবতীয় রয়েছে সেটা পাবেন। একই সঙ্গে সার্চ ইওর নেম ইন দ্য লাস্ট এসআইআর, অর্থাৎ শেষ এসআইআর 2002 সালের ভোটার তালিকায় নিজের নাম খুঁজতে গেলেও এই ওয়েবসাইটের মাধ্যমে সেখান থেকে খুঁজে পাওয়া যাবে। আজকে থেকে শুরু হয়ে গেল এই অনলাইনে ফর্ম ফিল আপ। যে কোনো ভোটার যে কোনো প্রান্তে বসে এই সুবিধা পেয়ে যাবেন। ক্যামেরায় সুমিত দাসের সঙ্গে শ্রাবন্তী সাহা, টিভি9 বাংলা, কলকাতা। দেখুন, আবারও বলছি, এখন হয়তো অনেক প্রশ্ন আপনাদের মনে রয়ে গেছে যে 2002 এর ভোটার তালিকায় নাম না থাকলে কি করতে হবে, নাম থাকলে কি করতে হবে, যদি আমার নাম না থেকে থাকে, আমার বাবা বা মা অথবা দাদু বা ঠাকুমা কারোর নাম থেকে থাকে, কি করতে হবে? এই উত্তরগুলো আমরাও দেওয়ার চেষ্টা করছি, নির্বাচন কমিশনে দেওয়ার চেষ্টা করছে। তারই মধ্যে হুগলি চুচুড়া থেকে একটা দারুণ খবর আমাদের কাছে এসে পৌঁছয়। যখন আমরা নিউজ রুমে ছিলাম তখন 102 বছর বয়সী একজন ভদ্রমহিলা, নাম প্রিয়বালা কুন্ডু, তার হাতে আজকে এনুমারেশন ফর্ম তুলে দিয়েছেন বিএলও। 1923 সালে তার জন্ম, অর্থাৎ দেশের প্রথম, স্বাধীন ভারতের প্রথম ভোটাধিকার চাক্ষুষ করেছেন তিনি। কিন্তু বিগত কয়েক বছর ধরে তিনি ভোট দেননি, ভোট দেওয়া হয়নি আর কি, নাম বাদ চলে গেছিল। কিন্তু 2002 এর তালিকায় নাম আছে শতায়ু প্রিয়বালা কুন্ডু। কানে ভালো শুনতে পান না, শরীরটা ভঙ্গুর, ছবিটা দেখুন, কিন্তু তাতে কি, এখনো গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা নিয়ে আগ্রহ আছে। তাই বিএলও যখন এসআইআর এর ফর্ম দিলেন, প্রিয়বালা দেবী হাসি মুখেই সেটা নিলেন। বাড়িতে বসেই ভোট দেন, এবারও বাড়িতে বসেই ভোট দিতে চান তিনি। শতায়ু ভোটার হাতে এই ফর্ম তুলে দিতে পেরে খুশি হয়েছেন বিএলও স্বয়ং। দারুণ ছবি। কি বলে গেল আপনাকে? এটা আমার অনেক ভোট দিতে দেব। কতদিন ধরে ভোট দিচ্ছেন এখানে? অনেক বছর। ভোট দিতে এখনো যান? ভোট দিতে যান? হ্যাঁ, দেখছি না, সব জায়গায় ভোট দিছি। সত্যি এটা জীবনে অনেক আনন্দিত হলাম যে ওনাকে আমি এই ফর্মটা দিলাম, উনি আমার হাত থেকেই নিলেন। এর জন্য সত্যি আমি খুব খুশি। আমি চাই উনি আরো অনেক বছর বাঁচুন। না, ওনাকে বুঝিয়ে দিলাম যে কোথায় কি ফিল আপ করতে হবে। ভালো, সরকারি প্রকল্প কাজ করছে, বিএলওরা কাজ করছে, বাড়ি বাড়ি সে ফর্ম দিয়ে আসছে, ঠিক আছে। আমাদের ফর্মটা দিয়ে গেল, ওনাকে বুঝিয়ে গেল, উনি কিছু ওনাকে বোঝালো ফর্মটা আমাদেরই ফিল আপ করতে হবে, কিন্তু লেখাপড়া জানেন না, আমরা ফিল আপ করবো। দেখুন, আজকের সন্ধ্যা সুপার প্রাইম টাইমটা একটা ভালো খবর দিয়ে শুরু করেছিলাম, কিন্তু চারদিকে যা পরিস্থিতি জানেন তো, খুব বেশিক্ষণ
সেই ভালো আর থাকতে দিল না। তার কারণ আমরা প্রথম দিন থেকে আপনাদের দেখিয়েছি এনুমারেশন ফর্ম বিলিতে নানা রকম বেনিয়ম অভিযোগের খবর আমরা লাগাতার আপনাদের দেখিয়েছি। আর এবার কিন্তু কমিশনও অ্যাকশন নিতে শুরু করলো। প্রথমে একাধিকবার সতর্ক করার পর এবার অ্যাকশনে কমিশনও। নিয়ম ভঙ্গে, যে কোনো রকম নিয়ম ভাঙাতেই কিন্তু এবার বিএলওদের বিরুদ্ধে অ্যাকশনে কমিশন। আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, এনুমারেশন ফর্ম বিলিতে বেনিয়মের অভিযোগে ডেবরার হরিদ্রা পাঠে বিএলওকে শোকজ। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছে। দেবব্রত, পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে যেটা শুরু করলো কমিশন, মানে কোথায় গিয়ে কমিশনার এই পদক্ষেপ থামবে? দেখো, এই প্রশ্নের উত্তর কিন্তু পরবর্তী ক্ষেত্রে পাওয়া যাবে। তবে যে ঘটনা যে দেখা যাচ্ছিল যে একটা ছবি, এলাকার যিনি বুথ সভাপতি তাকে সাথে নিয়ে বিএলও ফর্ম বিলি করছিলেন এবং সেই ছবি একটা ভাইরাল হয় স্থানীয় যুবকদের মাধ্যমে এবং তারপরেই কিন্তু বিডিও, ওখানকার যিনি ইলেকশন কমিশনের দায়িত্বে রয়েছেন, তিনি কিন্তু জানিয়েছেন পরিষ্কারভাবে, আমাদের ক্যামেরার সামনেই জানিয়েছেন যে ইতিমধ্যেই ওই বিএলওকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শোকজ করা হয়েছে। যদি তার উত্তর সন্তোষজনক না হয় তাহলে কিন্তু কমিশনের যে নির্দেশ রয়েছে, যে আইন রয়েছে, যে নিয়ম রয়েছে, সেই মোতাবেক কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। এই রকম অভিযোগ কিন্তু রাজ্যের বিভিন্ন দিকে, আমাদের জেলার বিভিন্ন প্রান্তেও কিন্তু এই অভিযোগ আসছিল যে বিএলওরা বিভিন্ন যে কমিশনের যে নির্দেশ রয়েছে সেই কমিশনের কমিশনের তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছে, সেই নিয়ম কোথাও কোথাও ভাঙা হচ্ছে। অনেক ধন্যবাদ, নজর রাখুন। ইমিডিয়েটলি বিএলও যিনি আছেন ওখানকার, তাকে শোকজ করা হচ্ছে এবং যদি সন্তোষজনক উত্তর না পাওয়া যায় তাহলে একবার যেরকম রুলস আছে সেই অনুযায়ী আমরা অ্যাকশন নেব। এগুলোকে আমরা কোনোভাবেই বরদাস্ত করছি না। ওনাকে যদি সত্যিই হয় ওনাকে আলটিমেটাম দেওয়া হবে এবং পরবর্তী ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমি করছি, আপনি কি দেখছেন? ভিডিও আছে আমাদের কাছে। কোথায় বুথ সভাপতি কে ছিল? কেউ যদি পাশে এসে বসে আমি কি করব? বুথ সভাপতি বলে আমি জানি না। আমি ভিডিওতে আপনি কি দেখছেন আমার জানা নেই। আপনি কি ভিডিও দেখছেন আমার জানা নেই। আজকে সকালে এসে আমাদেরকে না দিয়ে বুথ সভাপতিকে নিয়ে, তৃণমূলের বুথ সভাপতি শেখ লুৎফর আলম, ওনাকে নিয়ে উনি কী করছেন, ওই পাড়া থেকে শুরু করছেন। তাহলে মাছপাড়া বাদ রয়ে গেল, ওনার তৈরি করা শিডিউল উনি মানছেননি। আমি যেতে বলছে যে এখন দিতে পারবো না, আর আমি খুঁজে পাইনি। অথচ ওনাদের বাড়ির যে মাছপাড়া যে আরও লোক ওনাকে খুঁজে দিচ্ছে। তো আমাদেরকে দিতে কি অসুবিধা? ওনার বুথ সভাপতির এটা বলে বেশ করছে, আমি ওনাকে নিয়ে ঘুরছি, আবার এরকম করে আমরা দেবো। তাহলে উনি যদি বিএলও, উনি তো ইলেকশন কমিশনের উনি নিরপেক্ষ একজন ব্যক্তি, ওনাকে ইলেকশন কমিশন পাঠিয়েছেন। হ্যাঁ, বিএলএ থাকতেই পারে, দুপক্ষের বিএলএ হয়তো থাকবে, দুই দলের, কিন্তু বিএলও আমাদের বুথ সভাপতি তৃণমূলের একজন দলের বুথ সভাপতিকে নিয়ে বাড়ি বাড়ি ঘুরছেন কেন? এই মুহূর্তে আরো একটা বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো। মৃত ভোটারদের নামে এনুমারেশন ফর্ম চাওয়ার অভিযোগ এজেন্টের বিরুদ্ধে, এবং এক নয় একাধিক এজেন্টের বিরুদ্ধে অভিযোগ। আর সেই সমস্ত এজেন্টের বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে হবে, এমনকি এফআইআর করতে হবে। কি নির্দেশ নির্বাচন কমিশনের? আমাদের রিপোর্টার শ্রাবন্তী সাহা জানাবেন। শ্রাবন্তী। লিমা, প্রথম দিন থেকে একাধিক হুমকির মুখে পড়েছেন বিএলওরা এবং এরকম দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় জেলায় মৃতদের নামের এনুমারেশন ফর্ম দিতেই হবে, এমন হুমকির মুখে পড়েছেন তারা। সেই অভিযোগ জানিয়েছেন কমিশনে। সেই অভিযোগ পেয়ে কমিশন আজকের 8 জনের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে এবং এদের বিরুদ্ধে যদি প্রমাণিত হয় তাহলে এটা ক্রিমিনাল অফেন্স হিসেবেই ধরবে। এবং কমিশনের বক্তব্য, এই ধরনের অভিযোগ যত আসবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে কমিশন। ধন্যবাদ শ্রাবন্তী। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, এসআইআর আবহে আবারও মৃত্যুর অভিযোগ করলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আরামবাগের খবর, আরামবাগে অসুস্থ হয়ে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া যায়। শাসক দলের দাবি এসআইআর আতঙ্কে বৃদ্ধের মৃত্যু হয়েছে। যদিও পরিবার দাবি করছে কোনো রকম এসআইআর আতঙ্ক ছিল না, অসুস্থ হয়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে আরামবাগের মোহনপুরে। কিন্তু শাসক দল তাদের দাবি আবার পরিবারের ঠিক উল্টো, এসআইআর আতঙ্কে মৃত্যু। নিজেদের এই তত্ত্বে অনার শাসক শিবির। মৃত্যু নিয়ে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস, পাল্টা দাবি করেছে বিজেপি। এসআইআর নিয়ে কোনো কি আতঙ্কে ছিল? না, কিছু এসবের ব্যাপার নয়। তো উনি সব ঠিকঠাক সব সময় করে রাখতেন ওইসবের ইয়ের জন্য। কাগজপত্র সব ঠিক আছে? ঠিকঠাক ছিল। 2002 সালেও নাম আছে? সব আছে। আমারটা ঠিক করলো, আমি কেননা এই আমার 8 বছর বিয়ে হয়েছে বলে আমারগুলো সবই ঠিক করে রাখলো। ওইসব নিয়ে কোনো প্রবলেমই ছিল না। যেটা বাইরে যেটা খবর পাওয়া যাচ্ছে এসআইআর আতঙ্কে নাকি উনি, না না না, ওইসব একটা ভুয়ো খবর, ওটা কোনো প্রবলেমই না। উনি সব ঠিকঠাক করেই রেখেছেন। কাগজপত্রগুলো একটু করে ফর্মগুলো আগে ফিল আপ করে রাখছেন, একটা জেরক্সের ওপর আগে করছিলেন যাতে কোনো ভুলভাল মানে আসলটাই না হয়ে যায়, সেই জন্যই।
এখানকার মানুষের যেটা যে আতঙ্ক, এসআই কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে নানা রকম এ নিয়ে, কালকে এখানে সব পাশাপাশি এরাও বলতে পারবে আর কি। আর আমার তো ছোট আমার বন্ধু, ওই যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে কালকে ওই ফর্ম নিয়ে যে এখানে যে আছেন আর কি আছে, সেও এসেছিল দোকানে। এবার দুদিন ফর্ম পায়নি, সেটাও ঘোরাঘুরি করেছে। এবার আতঙ্ক একটা। যতদিন এসআইআর চলবে ততদিন পশ্চিমবঙ্গে যতজন মানুষ মারা যাবেন সব কটাকেই এরা এসআইআর আতঙ্কে মারা গেছেন বলে চালানোর চেষ্টা করবেন। আসলে এটা বিভ্রান্তি ছড়ানোর কৌশল, এছাড়া অন্য কিছু নয়। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। একের পর এক মৃত্যু হচ্ছে এবং সম্পূর্ণটাই এসআইআর এর আতঙ্কে, সেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে। সেই সমস্ত পরিবারের পাশে দাঁড়াতে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। আজ থেকে মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ তৃণমূল নেতৃত্বে। তৃণমূল সাংসদ মন্ত্রীদের নিয়ে গঠিত কমিটিতে থাকছেন পার্থ ভৌমিক, সমীরুল ইসলাম, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণাঙ্কুর ভট্টাচার্য, অরূপ চক্রবর্তীরা। দেখুন লিমা, আপনাদেরকে যে কথা বলছিল, এশিয়ার আবহে এ রাজ্যে বেশ কয়েকজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আর তারপরেই দেখলাম রাজ্যের শাসক দলের তরফ থেকে এক ধরনের কথা বলা হয়েছে, কখনো কখনো পরিবার সহমত হয়েছে, আবার কখনো কখনো পরিবার বিরুদ্ধ মত পোষণ করেছে। আর রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির তরফ থেকে একরকম দাবি করা হয়েছে, কিন্তু এবার একেবারে অন্যরকম দাবি করলেন, দু দলকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসেরই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। রাজ্যে শকুনের রাজনীতি চলছে এমনটাই তোপ দেখেছেন বাম ভিন্ন প্রায় সবকটা রাজনৈতিক দল করে ফেলা পড়ুয়া পলিটিশিয়ান হুমায়ুন কবির। এই যে এখন ভাগাড়ের সব যেমন গরু খুঁজে বেড়ায়, মরা গরু মেনে পড়ে, এরা এখন বিজেপিও বলে তৃণমূলও বলে, দুজনের এখন কে কার মৃত্যু হচ্ছে, কে গলায় দড়ি দিয়ে মরছে টাকার বিনার দায়ে, সেই বাড়িতে চলে যাচ্ছে, নমস্কার করছি, প্রণাম করছি। এসআইআর আবহে শোরগোল পড়ে গেল এবার খাস কলকাতায়। কেন বলছে কথা? তার কারণ দিল্লির এনজিও নাম করে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের অভিযোগ। 108 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের অভিযোগে ইতিমধ্যে আটক করা হয়েছে 4 জনকে। পুজোর সময় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে নথি সংগ্রহের অভিযোগ। আনন্দপুর থানার হাতে আটক 4 অভিযুক্ত। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন। সায়ন্ত, একেবারে এসআইআর এর আবহে যেখানে গোটা বাংলায় এই মুহূর্তে তেতে রয়েছে, সেখানে 108 নম্বর ওয়ার্ডে এই ঘটনা কারা ঘটালো, পিছনে কারা রয়েছে, পুলিশ কি মনে করছে? একদমই দীপ, এটাই কিন্তু এখন প্রশ্ন, কারা ঘটালো। কারণ আনন্দপুর থানার সংলগ্ন যে কালিকাপুর বস্তি রয়েছে সেইখানেই মূলত এই ঘটনা ঘটে এবং সেখানে 4 জন আসে। তারা প্রথমে জানায় সেখানকার বস্তি যারা মানুষজন হচ্ছে যে তাদেরকে সাহায্য করতে চায়। এবং কেন সাহায্য? পুজোর সময় যে বৃষ্টি হয়েছিল ভয়াবহ, প্রায় 7 ঘন্টা 300 মিলিমিটার, তাতে আনন্দপুর সহ একাধিক এলাকা প্লাবিত হয়েছিল। তাই সেই ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে চায় এই এনজিও। সেই কারণে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার, প্যান নাম্বার, আধার নাম্বার, এই ধরনের একাধিক তথ্য তারা সংগ্রহ করতে থাকে। এমনকি তারা নথিবদ্ধ করে সেই সব বাসিন্দাদের সই করে নিতে থাকে। সেই সব বাসিন্দাদের এই এনজিওর নাম করে যারা এসেছিলেন তারা জানান যে 2500 টাকা করে দেওয়া হবে, কিছুদিনের মধ্যে তাদের কাছে ওটিপি আসবে, সেই ওটিপি অনুযায়ী তারা সেই টাকা পেয়ে যাবেন। অর্থাৎ এই দাবি করে তারা সেই সই সাবুত করিয়ে নেয়। এরপর যখন স্থানীয় লোকজন তাদেরকে রীতিমতো তাদের কথাবার্তা এবং তাদের যেভাবে তারা তথ্য সংগ্রহ করছিল সন্দেহ হয়, সঙ্গে সঙ্গে এলাকার কাউন্সিলরকে জানান। এলাকার কাউন্সিলর লোক পাঠিয়ে তাকে ডেকে আনা হয় ওয়ার্ড অফিসে। এরপরই তাদের বেরিয়ে আসে সত্যি যে তথ্য সেটা নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। কাজকাম করে ওষুধ কিনে খেতে পারেন না, তার জন্য কিছু টাকা দেবো আপনাদের অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট নম্বরটা দেন আর আধার কার্ডের নম্বরটা দেন। আধার কার্ড আর অরিজিনাল অ্যাকাউন্টের বইটা এটা নিয়ে আসেন। তা জেরেসের কথা বলছি না, জেরেস না, অরিজিনাল বই আর অরিজিনাল আধার কার্ডটা নিয়ে আসুন, ওইটার নম্বর নেবো। ওইটা নিয়ে আসছি, ওইটার নম্বর নিচ্ছে, ফোন নম্বর নিচ্ছে, নিয়ে বলে আপনার হ্যাঁ সই করাইছে, করে বলছে যে আপনাদের জন্য হ্যাঁ সই করাইছে, কবে টাকা পাঠিয়ে দেবো। বলেছে ফোনে মেসেজ আসবে, এলে তখন তোমরা বুঝতে পারবে, তোমাদের টাকা দেবো। হ্যাঁ, আমরা ওইরকম আধার কার্ড দিয়েছি, ফোন নাম্বার দিয়েছি আর বই দিয়েছি। ওর বইয়ের নাম্বার নিল, আধার কার্ডের নাম্বার নিল। এই বয়স্ক কেউ আছে কি না, প্রতিবন্ধী আছে কি না, এগুলি
লিখতে বললো, তো ওরা নিজেরা লিখে নিয়েছিল। তো হঠাৎ আজকে এসে সবাইকে ওই নাম্বারে ফোন করে করে বলছে যে আপনারা আসুন, আধার কার্ড আর ওই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার নিয়ে। না না, ওই জিনিস দেওয়ার পরে আজকেই এসছে। তো কেন বলছে এইগুলি আমাদের এনজিও থেকে, কোম্পানির থেকে এগুলি টাকা পয়সা কিছু হেল্প করবে, প্রতিবন্ধী যারা আছে, বেকার যারা খাটতে পারে না ওদের জন্য। তো আমি বললাম আমি তো খাটতে পারি, আমার লাগবে না। তো এবারে এখানে কিছু বয়স্ক লোকেদের ওরা দিচ্ছে। তো আমরা জিজ্ঞেস করলাম, বলছে ওদের কিছুদিন পরে টাকা ঢুকবে, একটা ওটিপি যাবে, ওটিপিটা বললে আমরা টাকাটা। 3 নম্বর কালিকাপুরের বস্তিতে কিছু মহিলা লোকাল নাগরিকদের কাছ থেকে বিভিন্ন ডকুমেন্টস চেয়ে ফর্ম ফিল আপ করাচ্ছে। কিসের ফর্ম ফিল আপ? খোঁজ নিতে পাঠালাম। খোঁজ নিয়ে জানা গেল যে কোনো একটা এনজিও নাকি তাদেরকে টাকা দেবে, 2000 না 8000 টাকা করে দেবে। তার জন্য তাদেরকে আধার কার্ড, তাদের ব্যাংকের ডিটেলস সমস্ত কিছু দিয়ে তাদেরকে সই করিয়ে নেওয়া হচ্ছে। ব্যাপারটা আমার পক্ষে খুব খুশি লাগে। আমি আনন্দপুর থানায় যোগাযোগ করে একটা অভিযোগপত্র আনন্দপুর থানায় জমা দিয়েছি, ব্যাপারটা দেখবার জন্য বলেছি। কারণ এই যে গরিব মানুষগুলোর কাছ থেকে যে ডকুমেন্টসগুলো নেওয়া হয়েছে, আজকের এই সাইবার ক্রাইমের যুগে এই গরিব মানুষগুলোর ব্যাংকের অ্যাকাউন্ট শূন্য করে দেওয়ার পক্ষে সেই ডকুমেন্টসগুলো যথেষ্ট। এটা সিট বলে একটা অর্গানাইজেশন, আমরা স্পেড বলে একটা অর্গানাইজেশন। আমরা এখানে 108 নম্বরে কাজ করছি। হ্যাঁ, ওরা অ্যাকচুয়ালি ক্যাশ ট্রান্সফার করে, এটা ইউসিডি বলে, আনকন্ডিশনাল ক্যাশ ট্রান্সফার। এরা নেয়নি আর সেটা ঠিক না। আমি আমাদের যেহেতু আমরা পার্টনার সুন্দরবনে, তো ওদের হেল্প করি আর কি। হ্যাঁ, আপাতত বন্ধ। বাংলাকে টার্গেট করা হচ্ছে, যে এসে বাড়িতে এসে নথি চাইলে নথি দেবেন না, নাম না করে বিজেপিকে নিশানা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। পশ্চিমবঙ্গকে টার্গেট করে কিছু অবাঞ্ছিত কাজকর্ম যারা আমাদের বিরোধী, তাদের তরফ থেকে হচ্ছে। অন্য রাজ্য থেকে এসে বিভিন্ন পরিচয় দিয়ে তারা এসে হাজির হচ্ছেন। এখন সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেও বারবার সতর্ক করেছেন, এবং আপনারা যারা সারা বাংলায় বিভিন্ন এলাকায় আছেন, কিছুদিন আগে তো আমরা দেখেছি ঝাড়গ্রামেও এরকম ঘটনা ঘটেছে, তথ্য নিচ্ছে। ফলে এগুলো দেবেন না, সতর্ক থাকুন, এবং স্থানীয় যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন। কুণাল ঘোষের বক্তব্য শোনালাম আপনাদের। তিনি সতর্ক করলেন, বাড়িতে এসে নথি চাইলে নথি দেবেন না। তার কারণ, তার অভিযোগ যে বাংলাকে টার্গেট করা হচ্ছে। যে ঘটনার দিকে আমরা নজর রেখে চলেছি, যে কলকাতায় 108 নম্বর ওয়ার্ডে সেখানে শোরগোল পড়ে গেছে। তার কারণ, দিল্লির একটি সংস্থা, একটি এনজিও নাম করে বাড়িতে এসে সেখান থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছিল। সাধারণ মানুষের বাড়ি বাড়ি ঘুরে তাদের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে এই আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে সই করিয়ে নেওয়া হচ্ছিল, এমনটাই অভিযোগ ওঠে। আনন্দপুর থানার হাতে 4 জন অভিযুক্ত আটক এখনো পর্যন্ত এই ঘটনাতে। খাস কলকাতায় এরকম একটা ঘটনা, তাও আবার এসআইআর আবহে, এই ঘটনায় কিন্তু শোরগোল পড়ে গেছে। এবার একটু গুলশান কলোনির দিকে নজর রাখি, কারণ বিএলওরা এই এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছেন, মানে গুলশান কলোনিতে নিজেরা একেবারে ধাঁধায় জর্জরিত। কারণ 85% ভোটারই তো এখানে বহিরাগত। যেখানেই যাচ্ছেন, যে বাড়িতেই করা নাড়ছেন, বলছেন আমরা তো এখানকার ভোটার নই। আমাদের প্রতিনিধি শান্ত সেখানে পৌঁছে গিয়ে কি দেখলো সেটা এবার আপনাদের জন্য। यहाँ का नहीं है, ट्रांसफर नहीं हुआ अभी तक, और दूसरी जगह का। आप लोग में से किसी का? नहीं। यहाँ का नहीं है, वेलेस्ली स्क्वायर का है ना? तो अभी तक ट्रांसफर नहीं करवाया है? नहीं, अभी तक नहीं हुआ है। चलिए ठीक है, कोई बात नहीं। दूसरा जगह का कहाँ? फूल बगान का है। ये देखिए, ये फूल बगान का है। ट्रांसफर कर लीजिए, 20 साल हो गए इधर है। अभी करने जाएगा, अभी तो ये तो इलेक्शन जो अभी तो 11 तारीख को हम लोग को बिहार में। जी मेरा पटवार बगान का। पटवार राजा बाजार? हाँ, राजा बाजार। अभी तक ट्रांसफर नहीं हुआ? नहीं। कब तक आप कब आए थे? यहाँ आते हम लोग 10 साल हो गया। 10 साल हो गया जी। आप कब आए इधर? हम लोग 2024 में। अभी तक क्यों नहीं किया? वोटर कार्ड इतना दिन हो गया। मेरे हस्बैंड का भी तबीयत ठीक नहीं था, उनका इंतकाल हो गया। यहाँ पर नहीं है?
नहीं। आप लोग कब आए इधर? गुलशन में कब आए? कितना दिन हुआ बताइए ना, कोई दिक्कत नहीं है बताइए। वही है, हम लोग जैसे शादी हुए तो इधर ही है। फिर भी 5 साल 4 साल कितना हुआ लगभग? वही है 6-7 साल। 6-7 साल हुआ। अच्छा, आप कहाँ से आए? हम लोग नवादा जिला से। नवादा जिला जी। यहाँ पर कब आए हैं? हम लोग हो गया 15-20 साल। 15 से अभी तक वोटर कार्ड नहीं है इधर? नहीं, वहीं का हम लोग वहीं यूज करते, वोट वहीं देते हैं हम लोग। लेकिन सिर्फ रहते हैं इधर? जी। 108 নম্বর ওয়ার্ডের গুলশন কলোনি, যে গুলশন কলোনি গত কয়েক বছর ধরে রাজনৈতিক কারণে হোক বা অরাজনৈতিক কারণে একাধিকবার বিতর্কের শিরোনামে উঠে এসেছে। যে গুলশন কলোনিতে মানুষ বাস করে প্রায় 2.5 লক্ষ থেকে 3 লক্ষ, কিন্তু ভোটার রয়েছে মাত্র 2800 জন। সেই গুলশান কলোনিতে বিএলও কাজ শুরু করেছে এবং মানুষের সঙ্গে কথা বলছেন, কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে একাধিক সমস্যা, একাধিক আবাসন যেখানে বাসিন্দারা রয়েছেন এখানে প্রায় 15 বা 10 বা 20 বছর ধরে, কিন্তু তারা কেউ এখানকার ভোটার না। কেউ তপসিয়ার ভোটার, কেউ বিহারের ভোটার, কেউ ফুলবাগানের ভোটার, কেউ রাজাবাজারের ভোটার। গুলশান কলোনি নিয়ে যে বারবার বিষয়টি উঠে আসে যে আদৌ কি এখানকার ভোটার, এইটা কিন্তু হাতে নাতে দেখলেন বিএলও, দেখলেন যিনি রুলিং পার্টির যিনি বিএলএ আছে তিনিও। যদি রাজাবাজার, তপসিয়া, বিহারে হয়ে থাকে তাহলে এখানকার এসআইয়ের প্রক্রিয়া কীভাবে সম্পাদন হবে এই প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, গুলশান কলোনি, কলকাতা। ফার্স্ট ফ্লোর থেকে 4th ফ্লোরে আমি চড়লাম, শুধু একটা বাড়ি পেয়েছি যে আমার পার্টের ভোটার আছে, আর কেউ নেই। আর পুরো যা আছে মানে বলছে কেউ বিহারে আছে, কেউ রিপেন স্ট্রিট আছে, কেউ ওয়েলেসলি আছে, কেউ ধর্মতলা, এইভাবে মানে ভোটার আছে। কিন্তু এখানকার শুধু একটা বাড়ি পেয়েছি, ইনি যে আমার পার্টে 303 পার্টের ইনি আছেন। এখানে অনেকেই বাসিন্দা আছে যারা এখানকার ভোটার নয় কিন্তু থাকছে এখানে। হ্যাঁ হ্যাঁ, ওটা হয়েছে, আপনি দেখেছেন তো অন্য জায়গা থেকে এসে এখানে থাকছে 2 বছর ধরে, 5 বছর ধরে, কিন্তু ভোটার কার্ড নেই এখানে। কিন্তু রুল আছে কি এক বছর যদি বেশি এক বছর ধরে থাকলে আমি এখানে থাকি তাহলে আমাকে ভোটার কার্ড এখানকার করতেই হবে। সায়ন্তর পর আমাদের আরেক প্রতিনিধি সুপ্রিয় গুহ পৌঁছে যান গুলশান কলোনি থেকে। সুপ্রিয় গিয়ে কি দেখলো এবার দেখুন। কলকাতার 108 নম্বর ওয়ার্ডের মধ্যে থাকা এই গুলশান কলোনিকে বলা যেতে পারে অন্যতম স্পর্শকাতর এলাকা। তার কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সমাজবিরোধী কার্যকলাপে এই এলাকার নাম সামনে উঠে আসে। আর সেই এলাকাতে যেটা ইতিমধ্যেই তথ্য হিসাবে সামনে উঠে আসছে যে এখানকার মোট বাসিন্দার সংখ্যা প্রায় 2 লক্ষের কাছাকাছি, কিন্তু সেই তুলনায় ভোটারের সংখ্যা কিন্তু অনেকটাই কম। আর বিএলও তিনি যখন এসআইআরের কাজ করার জন্য এই এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট করছেন, তিনি যেটা জানালেন যে এই যে বুথ রয়েছে এই বুথে ভোটারের সংখ্যা 1600-র কিছু বেশি, কিন্তু তার কাছে এখনও পর্যন্ত যে ফর্ম এসে পৌঁছেছে তাতে এই এল এবং এম পার্ট মিলিয়ে 10 থেকে 12 জন ভোটারের তথ্য তিনি পেয়েছেন। বিএলএ 2 হিসাবে যিনি রয়েছেন তিনি কিন্তু যেটা দাবি করলেন যে এখানে এমন অনেকেরই উপস্থিতি রয়েছে যারা কলকাতার অন্য এলাকার বাসিন্দা, এমনকি ভিন রাজ্যের বাসিন্দা, তাদেরও উপস্থিতি রয়েছে, কিন্তু তাদের ভোটার তালিকাতে এই এলাকাতে নাম নেই, অর্থাৎ তারা অন্য জায়গার ভোটার। কিন্তু এর পাশাপাশি আরও যে প্রশ্ন সামনে উঠে আসছে, শুধুই কি অন্য জায়গার ভোটাররা তারা এখানে বসবাস করছেন নাকি তার বাইরেও এমন কোনো মানুষের উপস্থিতি রয়েছে, বা এই গুলশান কলোনির যে জনবিস্ফোরণ সেই জনবিস্ফোরণের নেপথ্যে ঠিক কী কারণ? বিরোধীরা কিন্তু যে অভিযোগ সামনে তুলে ধরছেন এই গুলশান কলোনির যে পরিসংখ্যান, যে প্রায় 2 লক্ষের কাছাকাছি এখানকার মানুষের বসবাস, কিন্তু ভোটার তালিকায় নাম রয়েছে অনেকটাই কম মানুষ। এই বাকি যে বাসিন্দা বা মানুষ তাদের উপস্থিতি কোথা থেকে এলো, তারা কারা, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিরোধীরাও প্রশ্ন তুলতে শুরু করেছে। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। 303 বুথে 1607 ভোটার আছে, 300 ফর্ম ইনার কাছে আছে, ওর মধ্যে 10টা পেয়েছি, আরও ফর্ম আসলে আরও হতে পারে। তো সবাই লোকালি অ্যাড্রেস পাওয়া যাচ্ছে, মানে ফুলবাগান, তাঁতিবাগান, পার্ক স্ট্রিট, পার্ক সার্কাস, রিপান স্ট্রিট, তপসিয়া, এই আশপাশের লোক আছে, বা বিহার থেকে সবার কাছে ভোটার কার্ড আছে, ওখানে ভোট দিচ্ছে। তো এখন বেশি দিন হয়নি, ট্রান্সফার করলে এখানে পার্মানেন্ট হয়ে যাবে, ট্রান্সফার তো করতেই হবে। শুভেন্দু অধিকারী বলছেন গুলশান কলোনির বেশিরভাগই বহিরাগত, তারা সকালবেলা রাজাবাজারে ভোট দেন, তারপরে কেমিক্যাল দিয়ে কালি তুলে গুলশান কলোনিতে ভোট দেন। পাল্টা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বলেছেন সেটাও শুনবো। জাভেদ খানের কাছে, ওনার ছেলে কাউন্সিলরের কাছে এত এপিক ফর্ম আছে, যাদের নাম মমিনপুর, ইকবালপুরেও আছে, বন্দরেও আছে, খিদিরপুরে, যাদের নাম রাজাবাজারেও আছে, তাদের নাম ওখানেও আছে। তারা সকালবেলা রাজাবাজারে ভোট মারে, বেলার দিকে গিয়ে কসবাতে ভোট মেরে দেয়। একইভাবে ভবানীপুরের ওয়ার্ড নাম্বার 77 চেতলাতেও তাই হয়।
খুব জনপ্রিয় হয়েছে বিষয়টা যে জ্ঞানেশ কুমারজির নেতৃত্বে ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিচ্ছে। কেউ যদি থাকেন, কেউ যদি ভোটার লিস্টে নাম না তোলেন, সেটা তো তার অপরাধ হতে পারে না। প্রচুর মানুষ গণতান্ত্রিক ব্যবস্থায় পার্টিসিপেট করেন না, প্রচুর 18 বছরের নিচে যারা, তাদের এমনি ভোটার তালিকায় নাম থাকবে না, এটা তো বেসিক জায়গা। শুভেন্দু অধিকারীর আসলে রাজনীতির জল গরম করতে হবে, ওই জন্য বড় বড় বাতেলাবাজি ডায়লগ দিতে হবে। যদি এটা মানতাম যে গুলশান কলোনি অঞ্চলে যে 2টো বুথ রয়েছে, সেই 2টো বুথের মানুষ এসে বলতো আমরা ভোট দিতে পারিনি, বহিরাগতরা ভোট দিয়ে গেছে, সেটা তো হয়নি। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে 21 জনের মঞ্চ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছিল দল আগামী দিনে তাদেরকেই গুরুত্ব দেবে যারা পারফর্ম করবে। আমরা দেখলাম গত 2 দিনে বেশ কয়েকজন পুরো চেয়ারম্যানকে দলের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল পদত্যাগ করুন, তারা করেছেন। কিন্তু এবার বোধ হয় কোনো পুরসভার চেয়ারম্যান তারা বিদ্রোহী হয়ে উঠেছেন। এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, হুগলির 2টো পৌরসভা চুচুড়া এবং বাঁশবেড়িয়া 2 জন পুরো চেয়ারম্যান দলের নির্দেশ থাকা সত্ত্বেও তারা পদত্যাগ করতে চাইছেন না। এই মুহূর্তে যে খবর বের করছি আমরা, চুচুড়া এবং বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান দলের নির্দেশ থাকা সত্ত্বেও তারা রিজাইন করতে চাইছেন না, পদত্যাগ করতে চাইছেন না। কেন চাইছেন না, কি যুক্তি দিয়েছেন, জেলা নেতৃত্ব কিভাবে দেখছে গোটা বিষয়টা, আশিকের কাছ থেকে জানবো একেবারে ভোর সন্ধ্যেবেলা। আশিক, শুভজিৎ, তোমাকে জানিয়ে রাখবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আগেই জানিয়েছিলেন যে যারা পারফর্ম করতে পারবে না তাদেরকে সরিয়ে দেওয়া হবে। কিন্তু তারপরেই কিন্তু দেখা গেল যে চুচুড়া পুরসভা এবং বাঁশবেড়িয়া পুরসভা, এই 2টো পুরসভায় কিন্তু গত লোকসভা ভোটের নিরিখে এই চুচুড়া বিধানসভা এবং সপ্তগ্রাম বিধানসভার এই 2টো পুরসভায় হার ছিল তৃণমূলের। এবং তারপরেই কিন্তু কয়েকদিন আগেই জেলা সভাপতি 2 পুরসভার চেয়ারম্যান অর্থাৎ চুচুড়ার অমিত রায় এবং বাঁশবেড়িয়ার আদিত্য নিয়োগী এনাদেরকে ফোন করেন এবং ফোন করে জানিয়ে দেন যে দলের নির্দেশ রয়েছে, আপনারা পদত্যাগ করুন। কিন্তু তাদের যেটা বক্তব্য, 2 চেয়ারম্যানেরই বক্তব্য যে তাদের কাছে লিখিতভাবে সেই নির্দেশ পাঠাতে হবে। কিন্তু এই যেটা জেলা সভাপতি জানাচ্ছেন যে লিখিত নির্দেশ পাঠাতে হবে। ধন্যবাদ। তো উনি আমায় বলেছিলেন যে আমার জানতে পারলে ভালো হতো, নেতৃত্ব যদি জানাতো, সেই নির্দেশ আমি আজকে দিয়ে দিয়েছি। উনি কি বলছেন সেটা বড় ব্যাপার না, ওনাকে দলে আমরা সকলে দলের আন্ডার, দলের নির্দেশ আমাদের মানতে হবে। তিনি জানালে তো হবে না, এটা রাজ্য কমিটিকে জানাতে হবে। আমাদের সুব্রত বক্সী এবং মমতা ব্যানার্জি আমাদের আহ্বান করেছেন, সেই সময় হবে জানিয়ে দিদির মতামত নেই, হয়তো বক্সিদাকে দেখতে হয়, এটা বক্সি অথবা ফিরাদ হাকিম যিনি পৌরমন্ত্রী, এটা তাদের ইয়ের ভেতরে পড়ে। এবং আমাদের অরিন্দম ঘোষ যেটা বলেছিলেন যে প্রদেশ থেকে আপনার কাছে নির্দেশ আসবে, সেরকম কোনো নির্দেশ এখন প্রদেশ থেকে আসে না। দল যদি নির্দিষ্টভাবে, আমি যেটা বললাম লিখিতভাবে সুব্রত বক্সী বা এরা যদি আমায় জানায়, নিশ্চয়ই আমি ছেড়ে দিয়ে চলে যাবো। আমার কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাবো না। এই মুহূর্তে আরো একটা বড় খবর এই মুহূর্তে নজর রাখবো। আগামী 7 দিনের মধ্যে বনগাঁ পুরসভা চেয়ারম্যান গোপাল শেঠকে পদত্যাগের নির্দেশ দেওয়া হলো। আগামী 7 দিনের মধ্যে তাকে পদত্যাগ করতে হবে, চিঠি দিয়ে কথা জানালেন বনগাঁ তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। পদত্যাগের নির্দেশ দিলেও এর আগে তিনি সে কথা মানেননি। বনগাঁ পুরসভার 17 জন কাউন্সিলরকে নিয়ে বৈঠক হয়, সেখানে দলীয় নির্দেশকেই মান্যতা দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন বিশ্বজিৎ দাস। এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে গোপাল শেঠকে, চিঠি দিয়ে তাকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। 7 দিনের মধ্যে তিনি যদি পদত্যাগ না করেন তাহলে দল তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে, এই কথাও জানানো হয়েছে। 6 তারিখে চেয়ারম্যানের পদত্যাগ করবার জন্য দলীয় নির্দেশ এসেছিল, তবে আজকে 8 তারিখ, এখন পর্যন্ত চেয়ারম্যান পদত্যাগ করেননি। সেই পরিপ্রেক্ষিতে কাউন্সিলররা 17 জন কাউন্সিলর আজকে উপস্থিত ছিলেন, ঐক্যমতে পৌঁছেছেন। বনগাঁ সাংগঠনিক জেলার তরফ থেকে চেয়ারম্যানের কাছে আমরা একটা চিঠি পাঠাচ্ছি, এই চিঠিটা ওনার কাছে আজকে পাঠানো হচ্ছে। আমি শুধু একজন কাউন্সিলর হিসেবে, একজন নাগরিক হিসেবে আমি এইটুকু বলতে পারি যে কে কি করবে না করবে, আপনারা কি করবেন, কে পদ ছাড়বে কে ছাড়বে না, সেটা সম্পূর্ণটা তাদের দলীয়গত ব্যাপার। কিন্তু আমি এইটুকু বলতে চাই যে 22টা ওয়ার্ডের মানুষ যেন পৌর পরিষেবা থেকে বঞ্চিত না হয় এবং বনগাঁর মানুষ যেন পৌর পরিষেবাটা পায়, নাহলে কিন্তু আন্দোলন কোথাও থেমে থাকবে না, আন্দোলন হবে।
আর এবার যে খবরে নজর রাখবো, তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সংগঠনে প্রত্যাবর্তন হলো মহিদুল ইসলামের। বরাবরই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত, আর এবার সংগঠনে তার প্রত্যাবর্তন। তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি হলেন মহিদুল ইসলাম। আপনাদের মনে থাকবে ব্রাত্য বসুর সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন মহিদুল, তারপর পদ হারাতে হয় অভিষেক সেনা বলে পরিচিত মহিদুল ইসলাম মোল্লাকে। ফের পদে ফিরলেন মহিদুল ইসলাম মোল্লা। মাধ্যমিক সংগঠনের সভাপতি পদে অভিষেকপন্থী প্রীতম হালদার। জানুয়ারি মাসে পদ থেকে সরানো হয়েছিল মহিদুল আর এই প্রীতমকেও ডিসেম্বরে পদ যায় অভিষেকপন্থী ওয়েব সুপার মণিশঙ্কর মণ্ডলের। প্রশ্ন হলো, প্রথম দুজন তো সংগঠনের সমহিমায় ফিরলেন, তাহলে এর পরে কি মণিশঙ্কর? জল্পনা জোরালো হয়েছে এই মুহূর্তে। আবারও খবরের শিরোনামে সন্দেশখালী, আর এবার আলোচনা তৃণমূল কংগ্রেসকে নিয়ে। হ্যাঁ, তবে এবার অভিযোগটা তৃণমূলের দিক থেকেই এসছে। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যরা তিনি অভিযোগ করছেন, কিন্তু অভিযোগটা কাকে নিয়ে, কি অভিযোগ, সেটাই জানবো। আমাদের রিপোর্টার দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, দেখো, এই পঞ্চায়েত সমিতির সদস্যরা তিনি অভিযোগ করছেন শ্লীলতাহানির, এবং এটা বেশ কিছুদিন ধরে ঘটনা ঘটেছে, এবং আগে তার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকানো হয়েছে, আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাকে ভয় দেখানো হচ্ছে, এই অভিযোগ তিনি তুলছেন স্থানীয় এক শিক্ষকের বিরুদ্ধে। সেও তৃণমূল কংগ্রেসেরই ছত্রছায়ায় রয়েছে। ফলত মূলত এবারে সন্দেশখালীর যে ঘটনা, যে প্রসঙ্গ সামনে আসলো, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্দরেই একটা কলহ তৈরি হলো। যে সন্দেশখালীতে আমরা অতীতে নানা রকম বিষয়কে কেন্দ্র করে উত্তেজনা দেখেছি, সেটা কিন্তু এবারে অন্যরকম। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য তিনি অভিযোগ করছেন তার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকানো হয়েছে, তাকে শ্লীলতাহানি করা হচ্ছে, এই ধরনের অভিযোগ উঠেছে। গোটা অভিযোগ তারা থানায় করেছেন, এবং তার পরিপ্রেক্ষিতে সন্দেশখালী থানার পুলিশ গোটা ঘটনাটি খতিয়ে দেখছে। ধন্যবাদ দীপঙ্কর। অভিযোগটা হচ্ছে আজ থেকে 1 বছর আগে 20/4/2024 সালে একটা মোকদ্দমা করেছিল। সেই মোকদ্দমা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। কালকে যখন বাড়ি 5টার দিকে আমি বাড়ি ফিরছিলাম, তখন এসে আমাকে মাথায় পিস্তল রাখে, এবং কেস যদি না তুলে নেই আমাকে পিস্তলের যতটা গুলি আছে সব আমার পরিবারের কাজে লাগাবো, এবং নানা রকমভাবে হাত ধরে টানাটানি করে এবং ভয়ভীত দেখায়। আমি প্রাণ ভয়ে পালাতে থাকি। পরবর্তীকালে আজকে গিয়ে আমি একটা অভিযোগ দায়ের করি। আজকে প্রায় উত্তক্ত করছে এবং মামলাটা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছে। এর পরিবারবর্গকে খুন করার জন্য, খুন করে দেবে এরকম বলছে। আর ওর হয়ে যে সাক্ষী দেবে তাদেরকেও উনি একটা হুমকি দিয়েছেন। গতকাল উনি আমাকে ফোন করেছিলেন। যিনি অভিযোগ করছেন তিনি হচ্ছেন একজন গ্রাম পঞ্চায়েতের সমিতির সদস্য, আর যার বিরুদ্ধে করছেন তিনি একজন স্কুল টিচার, এবং তিনি হচ্ছেন একজন গ্রাম পঞ্চায়েতের সদস্য। তো এখন সবেমাত্র মোকদ্দমাটা হয়েছে, তদন্ত চলছে। আমি তো জানি না, এরকম কোনো কিছু তো জানি না, এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা। এটা মিথ্যা মামলা ছিল, আদৌ থানায় কোনো অভিযোগ হয়েছে কিনা। হ্যাঁ, দলকে তো জানাবো। না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা, এরকম কোনো নজির তো নেই। আপনাদের লাগাতার আমরা দেখিয়ে গেছি দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা। সেই খুনের ঘটনায় এবার রাজগঞ্জের ভিডিওর চালককে গ্রেপ্তার করলো পুলিশ। জানিয়ে রাখবো আপনাদের আরও একবার, এই মুহূর্তে বড় যে আপডেট পাওয়া যাচ্ছে, ভিডিও প্রশান্ত বর্মনের কলকাতার গাড়ির চালক রাজু ঢালিকে গ্রেপ্তার করা হয়েছে। রাজুর বাড়ি রাজারহাটে। উত্তরবঙ্গ থেকে গ্রেপ্তার তুফান থাপা। তোদের দুজনের 12 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ বিধাননগর মহকুমা আদালতে। আদালতের সওয়াল জবাবে উঠে এলো রাজগঞ্জের ভিডিওর প্রসঙ্গ। খুনের মামলায় ভিডিও যোগ রয়েছে, ভিডিও যে জড়িত তার ফুটেজ মিলেছে। আদালতে দাবি করেন সরকারি আইনজীবী 6 জন মিলে স্বর্ণ ব্যবসায়ীর দেহ ফেলেছিল, এমনটাই সূত্রের খবর। দেখুন, এখনো পর্যন্ত খুনের ঘটনায় কেটে গেছে 12 দিন। স্বপন কামিল্লা খুনের ঘটনায় রাজগঞ্জের ভিডিও কেন এখনো গ্রেপ্তার নয়, প্রশ্ন তুলেছেন স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার পরিবার। মূল অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন প্রভাবশালী হওয়ার জন্যই প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, এমনই বিস্ফোরক অভিযোগ দাঁতনের নীলদার বাসিন্দা স্বপন কামিল্লার পরিবারে। প্রশাসনিক আইনত যে ব্যবস্থা, একমাত্র যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি ভিডিও, কি প্রশাসন মানে ডিলেমি করছে? হ্যাঁ, প্রশাসন তো কিছু নিচ্ছে না, কোনো ব্যবস্থা নিচ্ছে না। তো আমি দাবি তো ইয়ে করবো না,
নিশ্চয়ই করবো, কষ্ট হবে না। আপনি কষ্ট হবে না, হবে না। তাকে শাস্তি যেরকম হয়, যেরকম ছেলের হয়েছে, তারপরে আর যার হবে হবে, উচিত মতো শাস্তি যেরকম হয়।